रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब ज़िदनी इल्मा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজও আমি যথারীতি পাঠের বিষয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আমার ভিডিও নাম্বার হলো 15। আমি আজ কথা বলবো BJRI, যেটা বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত। এটাকে এমনি আবার বলে হলো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এটা জাতীয় সংসদের ঠিক উল্টা দিকে, মানিক মিয়া এভিনিউতে। এই পাট গবেষণা ইনস্টিটিউটের কাজটা কি? তো আমি প্রথমে বলবো, এই পাট গবেষণা ইনস্টিটিউট এটা আমাদের পাট মন্ত্রণালয়ের আন্ডারে না। এটাই একটা আছে R&D সেক্টর, কিন্তু এটা আছে হলো কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। আমি আসলে দুঃখ করে কথাগুলো বলতেছিলাম যে পাটের একটা মন্ত্রণালয় আছে, কিন্তু তাদের কোনো R&D সেক্টর নাই। R&D আছে, সেটা কোথায়? কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। তো এইটা তো পাট মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে পারতো। আচ্ছা, পাট মন্ত্রণালয়ের আন্ডারে এটা নাই, তাহলে পাট মন্ত্রণালয় এরকম একটা করে নিত। অনেক পরে শুরু হয়েছে আমাদের গার্মেন্টস সেক্টর, কিন্তু গার্মেন্টসের জন্য ঠিকই একটা ইউনিভার্সিটিও আছে, কিন্তু পাটের জন্য কোনো ভোকেশনাল, কোনো এমনি আমাদের লেখাপড়া করে ছাত্ররা জানবে এরকম কোনো, বা উদ্যোক্তারা শেখার জন্য কোনো টেকনিক্যাল কোনো একটা জায়গায় ভর্তি হবে, কলেজ লেভেলের কোনো কিছু নাই। তো এটা জানার জন্য কলকাতা ইউনিভার্সিটির যে পাটের সাবজেক্ট আছে সেখানে গিয়ে পড়তে হয়। তো এইটার একটা ইতিহাস আছে, আমাদের জুট রিসার্চ ইনস্টিটিউট, এইটার নাম হয়েছে অনেক পরে। এটা আসলেই প্রথমেই 1904 সালের দিকে স্যার R.S. ফিনলো, এটা তখনকার দখলদার, যখন এটা ভারতবর্ষ ছিল, তো ওই দখলদারের নেতৃত্বেই এইটা শুরু হয়, একটা রিসার্চ সেন্টার শুরু হয়, যেটা 1963 সালে এসে এটার নাম হয় ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটি। তো ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটি দিয়ে এটা চলতে থাকে 1936 সাল থেকে, এবং যখন ভারত ভাগ হয় 1948 সালে, তারপরে এসে 1951 সালে এসে এটার নাম চেঞ্জ হয়। এটা হয় হলো PCJC, আগে ছিল ICJC, এরপর হলো PCJC। ICJCতে ছিল ইন্ডিয়ান সেন্ট্রাল জুট কমিটি, এরপরে হলো পাকিস্তান সেন্ট্রাল জুট কমিটি। তো এটাই চলতে থাকে। এরপরে যখন আবার পাকিস্তান আবার ভাগ হয়ে পূর্ব পাকিস্তান আবার এসে বাংলাদেশ হয়, বাংলাদেশ হওয়ার পরে তখন আবার বাংলাদেশ সরকারের যারা আছেন তারা এটার আবার প্রয়োজনীয়তা অনুভব করে, এবং সেটা পরে এসে 1974 সালে এসে এই সংসদ ভবনের উল্টা দিকে এই বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নামে এই জায়গায় এটা স্থাপিত হয়, এবং এটার নাম হলো BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। এবং পাট গবেষণার বিষয়ে কথা বলতে হলে তারা এটার 3টা ধারায় গবেষণাটা করে। একটা ধারা হলো এটা কৃষি বীজ এবং পাটের আঁশ উন্নয়নের কাজে, মানে আঁশটাকে কীভাবে ডেভেলপ করা যায় এবং বীজটাকে কীভাবে ডেভেলপ করা যায়, এটা তাদের কৃষির গবেষণার মধ্যে তারা এটা করে। যখন এটা চাষ করে কৃষি পর্যায়ে থাকতে তখন এটা করে। এটার আরেকটা দিক হলো, দ্বিতীয়ত হলো আপনার কারিগরি তথা মূল্য সংযোজন, বহুমুখীকরণ। কৃষির পরে যখন এটা আঁশ হয়ে আসার পরে তখন এটাকে আবার কিভাবে এটাকে মূল্য সংযোজন করে বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাড করে এটা প্রোডাক্ট আকারে করা যায়,
সেটা নিয়ে কাজ করে তারা। আর কি করে, আর করে হলো তারা পাট এবং টেক্সটাইল, মানে দ্যাট মিনস পাটের সুতা এবং কটন সুতা মিক্স করে তারা এটাকে আরও উন্নত জাতের একটা ফাইবার করে সেটা থেকে বিভিন্ন ধরনের ফ্যাব্রিক তৈরি করে। তো এই তিন ধারায় তারা কাজ করতে থাকে করে, এবং তারা এছাড়াও বিজিআরআইতে আরও কিছু কাজ আছে। এটা আপনাদের এই আসলে এই প্রতিষ্ঠানগুলা এই জাতির কি কাজে আসে এবং এরা কি করে, এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে ভবিষ্যতে অন্তত পক্ষে বা এই জাতি জানুক যে এই যে বড় বড় এরকম একটা মূল্যবান জায়গা, সংসদ ভবন যেটা বাংলাদেশের মহান সংসদ, এত গুরুত্বপূর্ণ জায়গার উল্টা দিকে এখানে বিশাল জায়গা জুড়ে তাদের স্টাফদের থাকার ব্যবস্থা, ভিতরে মসজিদ, অনেক বড় জায়গা নিয়ে প্রিমিসেস নিয়ে তাদের এই অফিস সহ তাদের স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন ধরনের তাদের ওখানে ভিতরে, এবং তারা গবেষণার জন্য এখানে খ্যাত আছে তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য পাট চাষ করে তারা দেখার জন্য। এবং পাট গবেষণা ইনস্টিটিউটে 12টা বিভাগ আছে, এর মধ্যে তাদের 6টি বিভাগ আছে হলো তাদের কৃষি গবেষণার জন্য। পাটটা চাষ করার পরে ওইখান থেকে এটাকে গবেষণা করে এটার উন্নত জাত আবিষ্কারের জন্য তাদের এটা আছে। এরপরে তাদের কারিগরি গবেষণা আছে হলো 4টা, এবং তাদের জুট টেক্সটাইলের গবেষণা আছে একটা, এবং তাদের এটা পরিকল্পনা ও প্রশিক্ষণের জন্য তাদের আরেকটা আছে কম্পোনেন্ট। এই টোটাল তারা 12টা কম্পোনেন্ট নিয়ে এই অফিসটা এখানে কাজ করে। এছাড়াও যদি আপনাদের জানানোর জন্য বলতে হয় তো মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় একটা কৃষি পরীক্ষণ স্টেশন তাদের আছে। এটা মানিকগঞ্জে আসলে পাট হয় আপনারা জানেন, মানিকগঞ্জ থেকে মাগুরা এদিকে তোষা পাটটাই বেশি হয়, এবং রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ এবং চান্দিনা, কুমিল্লা চান্দিনায় এরকম 4টি আরও তাদের আঞ্চলিক গবেষণাগার আছে। আরও 3টা তাদের উপকেন্দ্র আছে, তারাপথে, মনিরামপুর, যশোরে, এবং আছে হলো কলাপাড়া, এই তাদের উপকেন্দ্রগুলো আছে। এবং নসিপুর, দিনাজপুরে একটি পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র রয়েছে, সেটা হলো দিনাজপুরে। বিজিআরআইতে একটি জিন ব্যাংক রয়েছে, যেখানে প্রায় 6000 তাদের কাছে জান প্লাজম এখানে সংরক্ষিত আছে। এবং সম্প্রতি বিজিআরের একটা ভালো আছে, আপনার কাজ আছে, এবং এটা বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। সেটা হচ্ছে তারা মৌলিক ও ফলিত গবেষণার মাধ্যমে পাট এবং কে ব্যবহার করে আপনার এই এটার নাম হলো ধনচা, পাট এবং ধনসার ব্যবহারে তারা দেশে এবং তোষা পাট আর ধনসা জিনোম সিকোয়েন্স উন্মোচন করে গবেষণার উৎকর্ষ সাধন করে এবং বিশ্বের দরবারে তারা প্রতিষ্ঠিত হয়, নিজের বাংলাদেশের নাম ছড়ায়। এছাড়াও আমরা জানি আমাদের যে প্রয়াত জিনোম সিকোয়েন্স, পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে উনি সাড়া ফেলেছেন, এবং পাটটা যে আমাদের বৈজ্ঞানিক ডক্টর মাকসুদ সাহেব, উনি গত হয়ে গেছেন। উনি একজন বাংলাদেশের বিজ্ঞানী ছিলেন এবং বাংলাদেশের জন্য উনি কাজ করেছেন, এবং এটা অনেক বড় অর্জন আমাদের বাংলাদেশে, যে পাটটা যে আসলে আমাদের। কারণ পাট তো অনেকগুলো দেশে হয়, পাকিস্তান হয়, ইন্ডিয়া হয়, বার্মার হয়, শ্রীলঙ্কায় হয়, নেপালে হয়, পাকিস্তানে হয়, এবং জানা গেছে যে এটা আপনার ব্রাজিলেও হয়। তো যাই হোক, তাহলে আমরা এটুকু শুধু জানলাম যে পাট গবেষণা ইনস্টিটিউট এখানে যে আরও 2-3টা কথা বলা দরকার আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে যে আমি পাট গবেষণা ইনস্টিটিউটে গত বছরের আগের বছর আমি একটা অ্যাপ্লিকেশান দিয়েছিলাম, আমার কিছু জুট কটন ইয়ার্ন দরকার। আমি আসলে একটা পাগল কিসিমের মানুষ, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য এক জুট মিলে কথা বলেছিলাম যে এটাকে দেখতে, যে এটা দিয়ে যদি আমি কোনো একটা প্রোডাক্ট, ইনোভেটিভ কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারি। তার পাশাপাশি আমি সাভারের আপনার মানিকগঞ্জের সাভার নামক একটা উপজেলা আছে, ওখানে
বরাইত নামক একটা আছে, এলাকা আছে। বরাইতে আমি তাতে আমাদের ছোটোখাটো একটা হয়েছিল, এখানে একটা প্রজেক্টে কাজ করার সুবাদে আমি জুট রিসার্চ থেকে কিছু সুতা নিয়ে ওখানে পরীক্ষা করার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু এটা আমার দুর্ভাগ্য, আমি এখান থেকে কোনো সুতা অ্যাপ্লিকেশন করে কোনো সুতা পাইনি। এবং এখানে কথিত আছে যে এখানে রিসার্চ করে যে সুতাটা হয় সেই সুতাটা নিয়ম হলো 5 কেজি করে 15-20 জনের মধ্যে এটা দেয়া। কিন্তু কোনো একজন অ্যাপ্লিকেশান দিয়ে, আমাদের দেশের সিস্টেম তো আপনি জানেন, 20 জন উদ্যোক্তার কাছে গ্যাঞ্জাম করাচ্ছে, একজনকে আন্ডার টেবিল দিয়ে পয়সা নিয়ে ওইভাবে করে দিয়ে দেওয়া ওনাদেরও সহজ হয়, এখন একজন টোটাল সুতাটা নিয়ে যায়। তো এটা দুঃখজনক আমার জন্য যে আমি একটু পরীক্ষা করে দেখার জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে গান্ধী আশ্রম, নোয়াখালী জয়াগ একটা এলাকা আছে, সেখানে আমি কটন সুতা কিনে নিয়ে, পাটের আঁশ কিনে নিয়ে সেখানে আমি ধুন দিয়ে ধুনায়া তারপরে আমি সুতা তৈরি করে, চরকি দিয়ে সুতা তৈরি করে আমি পরে সেই পরীক্ষাটা করেছি। অথচ ইচ্ছা করলে জুট রিসার্চ ইনস্টিটিউট আমাকে এই হেল্পটা করতে পারতেন। এবং আরেকটা, এগুলো দুঃখজনক, এটা কোনো অভিযোগ না, এখন বলে রাখা, এ কারণে বলে রাখা যে আমি ওই সময় চেষ্টা করে যদি আমাকে উদ্যোক্তা হিসাবে ওই সময় যদি সহযোগিতা করতেন, তাহলে এটা তো যেহেতু গবেষণাগার হোক যাই হোক, এটা তো মানব কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের সুবিধা। আপনি এগুলো কেন করেন? এইসব রিসার্চ কেন করেন? এটা বাণিজ্যিকভাবে মানুষ করার জন্যই তো আপনার রিসার্চগুলো করেন। আমি ট্রেনিং করাই, আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমি ট্রেনিং করায় আমি আমার উদ্যোক্তাদেরকে আমি জেডিপিসি ঘুরে প্রোডাক্ট দেখাই, প্রোডাক্টগুলো দেখতে পাটের কেমন। এবং আমি প্রথম আজ থেকে 4-5 বছর আগে একবার রিকোয়েস্ট করে ডিজি সাহেবকে রিকোয়েস্ট করে, জুট রিসার্চ ইনস্টিটিউটের ডিজি সাহেবকে রিকোয়েস্ট করে আমি এই জুট রিসার্চ ইনস্টিটিউটে স্টুডেন্টদেরকে আমি টোটাল এই কীভাবে পাট থেকে সুতা হয়, সুতা থেকে কিভাবে ফ্যাব্রিক হয়, এরপরে কিভাবে ডাই করে, এই টোটাল কম্পোনেন্টটা, এইটা কম্পোজিটটা আমি দেখানোর জন্য একবারই শুধু আমি পারমিশন পেয়েছি। এরপরে এগুলো আসলে সূত্রিতা, ডিজি সাহেবের পারমিশন লাগবে, ওই ডিপার্টমেন্টের লোকের পারমিশন লাগবে, এরপরেও সেই ডিপার্টমেন্টের লোকজন থাকে না, এরপরে ওইটার মাকড়সার বাসা। এখনও আপনারা গেলে হয়তো দেখবেন যে রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ ওইভাবে হয় না, পড়ে আছে, মাকড়সা বাসা করে পড়েছে, এবং ওখানে অনেকগুলো স্টাফ, কেউ এটাকে ক্লিন করে রাখা তার কোনো বালাই নাই। তো এগুলো অভিযোগ সুরে হয়ে যায়, আমি অভিযোগ করে কাউকে কষ্ট দেওয়ার জন্য এটা করে না, আসলে সিস্টেমটা হয়ে গেছে এরকম। কারণ পাট গবেষণা ইনস্টিটিউটের অনেক কর্মকর্তা কর্মচারী আমার ভাই বন্ধু, ওনারা হয়তো এখন মনে কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা হলো এইটা। এরপরে আমি ট্রেনিং করানোর পরে এরপরে আমি কেরানীগঞ্জ জুট মিল, রিলায়েন্স জুট মিল, সেই সব জুট মিলের মালিকের সাথে ভাই দাদা বলে আমার উদ্যোক্তাদেরকে আমি ওখানে করে 3-4 ব্যাচকে এক করে তারপরে আমি নিয়ে যাই, তাদেরকে দেখাইতে যে আমি বলছি যে পাট থেকে কিভাবে সুতা হয়, আপনার কিভাবে এটা সুতা থেকে পরে আপনার ফ্যাব্রিক হয়, এই টোটাল প্রসেসটা তাদেরকে ফিজিক্যালি দেখাইলে এদের কনফিডেন্ট বাড়ে। এরাই তো একসময় বড় ব্যবসায়ী হবে, এরাই তো একসময় এই মেশিন দেখে স্বপ্ন দেখবে যে কিভাবে আমি একটা ইন্ডাস্ট্রির মালিক হতে পারি। কিন্তু এটা আনফর্চুনেট, আমাদের দুর্ভাগ্য, এক জাতি, এই এক দেশ, এই দেশের আমরা সহযোগিতা পাই কম। যাই হোক, আমি প্রত্যেকটা ভিডিওর পরে আমি আমার টেলিফোন নাম্বার দিয়ে দিই, যে আমার নাম তো ইব্রাহিম খলিল, আপনারা জানেন, এবং আমার টেলিফোন নাম্বার হলো 01756994218। আর না হয় আপনারা গুগলে গিয়ে জুট ইব্রাহিম সার্চ দিবেন, যে UTE স্পেস IBRAHIM সার্চ দিলে আপনারা আমার ওখানে ইউটিউবে আমার অনেক কিছু দেখবেন। ইউটিউবে গিয়ে সার্চ দিলেও পাবেন, গুগলে গিয়ে সার্চ দিলেও পাবেন।
এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার কথায় কেউ কোনো রকম কষ্ট পাবেন না, এটা আমার অনুরোধ। এইটা জাস্ট জাতিকে জানানোর জন্য যে আমাদের এরকম একটা সম্পদের এরকম একটা ইনস্টিটিউশন আছে, কিন্তু আমরা জানি না। এটা আমাদের কোনো উপকারে লাগে না। আপনারা যত জাত, যেমন আমি কিছুদিন আগে শুনলাম আপনাদের রবি একটা জাত বের হয়েছে যেটা ইয়েতে হয়, আপনার বালিতে হয়। তাহলে নোয়াখালীর দক্ষিণাঞ্চল আমাদের ওইদিকে প্রচুর জমি চরাঞ্চল পড়ে আছে, ভোলাতে আছে, এইসব জায়গায় কী সুন্দর এই পাটটা চাষ করা যায়। তো কিন্তু আপনারা ওই শুধু রিসার্চে করেন, আপনাদের অ্যাক্টিভিটিস ওইভাবে নাই। এবং এটা সরকারকে জনগণকে জানায়া করলে তো অসুবিধা নাই, কিন্তু আপনারা করবেন কেন? আমরা হলাম পাটের উদ্যোক্তা, পাট মন্ত্রণালয়ের সাথে বেশি সম্পৃক্ত, আপনারা হলেন কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। এবং দুঃখজনক ঘটনা, এই পাটটা গত 2 বছর আগে না 3 বছর আগে কৃষিপণ্য হয়েছে, এর আগে এটা কৃষিপণ্য ছিল না। তো এইটা নিয়ে কেন পাট গবেষণা ইনস্টিটিউট, আবার নাম হলো পাট গবেষণা ইনস্টিটিউট। এক আজীব দেশের আজীব সিস্টেমের ভিতরে আমরা আটকায় গিয়া, পাটটা আটকায় গিয়া। পাট এমনি আট জাতীয় একটা জিনিস, এইটা আবার এমনভাবে পেঁচাইছে, এই প্যাচ থেকে এইটা প্রশাসনিক প্যাচ, আরও কত ধরনের এইটার ভিতরে ওই ভূতের প্যাচ, প্রতিবেশীর প্যাচ, এটাকে কিভাবে পেঁচায় রাইখা দিয়া এটার ফায়দাটা নিয়ে যাবে অন্য দেশ, এইটার সাথে আমাদের সহযোগিতা, এইগুলাই আসলে আমাদের দেশের এই পাটের এই আজকে যে অবস্থা, এটার কারণে এবং দেখেন পলিথিন বন্ধ হইল গত 1 তারিখ, আজকে 2 দিন যাবৎ কন্টিনিউ শুনতেছি যে পার কেজিতে 4 টাকা 5 টাকা করে বেড়ে গেছে। যদি 5 টাকা করে বেড়ে যায় তাহলে কত আপনার পার মনে 4-5 2,000 টাকা বেড়ে গেছে। তো এটা কোনো কথা হইল? এখন পর্যন্ত পলিথিন ওইভাবে বন্ধ হয়নি, এখন পর্যন্ত কোনো সুপার শপ ওইভাবে করে ব্যাগ নেওয়া শুরু করে নাই। সুতরাং কেন এইভাবে বেড়ে গেল? তো এইটা নজরদারিতে কে করবে? এখন এই যে ইন্টিম গভর্নমেন্ট, তারা কয় জায়গায় এই সর্বাঙ্গে ব্যথা ওষুধ কয় জায়গায় লাগাবে? তা আমরা এই দেশের মানুষগুলা, আমরা আমাদের চরিত্র কখন ভালো করব? আমরা যদি ভালো না হই তাহলে আমাদেরকে কি আসমান থেকে ফেরেশতা নাইমা ভালো করব? না, আমাদেরকে আল্লাহ তাআলা বলছে, আমি ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত আমি তার কল্যাণ করি না, তার কপাল চেঞ্জ করি না, যতক্ষণ পর্যন্ত সে তার ভাগ্য নিজে চেঞ্জ করার চেষ্টা না করে। তো আসুন আমরা প্রত্যেকের ভাগ্য চেঞ্জের জন্য আমরা ভালো হয়ে যাই, আমরা সৎ হয়ে যাই। আমরা সৎ হইলেই দেশ সৎ হবে। তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী, সুন্দর এক ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো। কারণ এই আঁশটা আমাদের এমন এক মূল্যবান আঁশ, যেটা আমাদের এটা নিজের, আমরা আসলে এটা অবহেলা, এটাকে বড় করতেছি। আমি হয়তো আমার সামনের ভিডিওতে কথাগুলো আসবে যখন জেনুইনভাবে পাটের বীজ থেকে কথা বলা শুরু করব ইনশাআল্লাহ। তো আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আমাকে মাফ করে দিবেন, কিন্তু অত্যন্ত জরুরি এই কথাগুলা। এবং আমি এই টোটাল পাটের বিষয়ে 4টা অফিস নিয়ে কথা বলছি, ডিজিএমসির কথা বলছি, পাট অধিদপ্তরের কথা বলছি, জেডিপিসির কথা বলছি। এই 3টা হলো পাট মন্ত্রণালয়ের আন্ডারে। আর আজকে কথা বললাম BJRI, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এইটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। আমাদের আছে এই কয়টা অফিস, আমাদের কোনো ইনস্টিটিউশন নাই, কোনো প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। এই উদ্যোক্তাদের এই দরজার থেকে ওই দরজা, ওই দরজার থেকে ওই দরজা আমরা ঘুরতে থাকবো। কেউ চালাক, ঘুরতে গিয়ে শিখে, আর কেউ আবার ঝরে যায়। এবং এইটার জন্য একটাই, আমাদের দেশের এই যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে আমাদের গলদ। আমাদের এরকম দেশাত্মবোধ থাকলে, দেশপ্রেমিক মানুষ থাকলে, দেশপ্রেমিক সচিব থাকলে, দেশপ্রেমিক মন্ত্রী থাকলে এই জিনিসগুলো হওয়া কোনো ব্যাপারই না। কিন্তু আনফর্চুনেট আমরা এই জিনিসগুলো পাইনি। এই জাতির এইভাবে করে ঘুরতে যেটুক শিখবে ওইটুক দিয়ে সে করতে থাকবে। এইটা চলছে গাড়ি যাত্রা বাড়ি। এইটার আর আসলে আমাদের এই জাতিকে আসলে কে দেখবে, এটা আল্লাহই ভালো জানেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকি, এবং আমার জন্য দোয়া করবেন। আমার কথায় কেউ কষ্ট পাইলে আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।